স্যার এক্সপেরিমেন্ট 2। হ্যাঁ, এক্সপেরিমেন্ট 2 এর আমি ভিডিও লিংক দিয়ে দিছিলাম এন্ড চেকও স্যার করছিলাম আপনাদের। জি বলেন। স্যার করবো একটু আমরা। দেখছি গুগল ড্রাইভে ইয়ে করে। হ্যাঁ, তো ওটা কি ইউটিউব দেখা হয়েছে? আমি মাল্টি দেখতে ডাউনলোডার বলছিলাম। লিখে দেখতে বলতে মানে এই যে একটু আগেও দেখতে বলছিলাম লিংক দেওয়ার সময়। তো ওইটা যদি দেখে না আসেন, সবাইকে রিকোয়েস্ট করবো 15 মিনিট অ্যাটলিস্ট দেখেন, কারণ আমার মেইন লেকচারটা ওইখানে রেকর্ড করা, তো ওইখানে রিপিট করব না। তো আমরা জাস্ট এখানে আমার এই এই পোর্শনের লেকচারটা থাকবে যে আমি আসলে আপনাদের ভ্যালু দেখাবো, যা যা ক্যালকুলেশন করছে, বা ক্যালকুলেশন না, ক্যালকুলেশন আপনারা করবেন, জাস্ট সার্চ করবো, আপনাদের পরে ভ্যালুগুলো প্রথমেই প্রোভাইড যে করব, করবো আমরা। যে মেজারমেন্ট নেওয়ার পর কি কি ভ্যালু আসছে। এখন মেজারমেন্ট কিভাবে নিছে সেটা অবশ্যই আপনাকে দেখতে হবে, এখানে ভিডিও যেহেতু পাবলিক লিংক করা আছে। তো আমাদের কাছে আমরা মেইনলি আচ্ছা কিছু ইন্ট্রোডাকশন দেই, দেন আপনাদের বলি দেখতে। সো আমরা এক্সপেরিমেন্ট 2 যেটা করতেছি এর 4টা পার্ট আছে, ঠিক আছে? তো প্রথমে হলো মেজারমেন্ট অফ স্প্লাইন। স্প্লাইন আসলে দেখতে কিরকম হয় ওই ভিডিওতে খুব ভালোভাবে বুঝতে পারবেন। আর স্প্লাইন কোথায় কাজে লাগে? মেইনলি পাওয়ার ট্রান্সমিশনে কাজে লাগে। এটা অনেকটা গিয়ারের মতো, কিন্তু আসলে লম্বা। বেশিরভাগ ক্ষেত্রে অটোমোবাইল পাওয়ার ট্রান্সমিশনে এটা লাগে। বড় বড় ট্রাক, বাস হলে এগুলো মাঝে মাঝে স্প্লাইন ইউজ করে পাওয়ার ট্রান্সমিশনের জন্য, কারণ ইঞ্জিন থাকে এক মাথায়, চাকা থাকে আরো অনেক মাথায়, অনেক দূরে দূরে। সো এর মাঝখানে যে ট্রান্সমিশন, এখানে স্প্লাইন লাগে। এখন আমাকে স্প্লাইনের কি কি মেজারমেন্ট করব? স্প্লাইনের আমরা মেনলি যে মেজারমেন্ট করব যে এই যে মাথা, এই মাথা আর মাঝখান থেকে, মানে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা মেজার করব। এই যে আলফা প্লাস বিটা যে দেওয়া, এই অ্যাঙ্গেলটা মেজার করব। এখন এইগুলা মেজারমেন্ট করার জন্য খুবই সফিস্টিকেটেড বা কঠিন টাইপের মেজারমেন্ট টুল আছে, নাই এরকম না, কিন্তু আমরা এখানে ট্রাই করব খুবই সিম্পল ওয়েতে মেজারমেন্ট করার। তো আমি মেজারমেন্টে কি কি থাকবে সেখানে খুব ভালোভাবে এক্সপ্লেন করা আছে। এগুলো এইখান থেকে দেখলে কিছুই বুঝবে না, আর আমি কথা বলে বুঝার চান্স খুবই কম। যেহেতু আপনাদের অনলাইন, তাহলে অবশ্যই ভিডিও অন রেকর্ড ভিডিওটা দেখতে হবে, কিছু করার নেই। এখানে সারাদিন ব্যাক করলে কিছুই হবে না। আমি জাস্ট ইন্ট্রোডাকশনটা এখানে দিয়ে যাই। দেন আমার মেজারমেন্ট যখন শেষ হবে, তাহলে আমি এখানে ডাব্লিউ ডি, বড় ডি, ছোট ডি, এগুলো সব কোনটা কি বোঝায়। এই বড় ডি হলো এই সেন্টার থেকে, স্প্লাইনের সেন্টার থেকে একদম গা পর্যন্ত, বেস রুট পর্যন্ত ডায়ামিটার। ছোট ডি হলো এখানে দুইটা তার ইউজ করতেছে মেনলি, দুইটা হলো আসলে খুবই চিকন, টুথপিকের মতো দেখতে, তারের মতো, মানে তারও না আসলে, খুবই চিকন দণ্ড, ওইগুলোর ডায়ামিটার ছোট ডি। ডাব্লু হলো স্প্লাইনের যে মাথাগুলো আছে, যেগুলো ক্রেস্ট যদিও বলি, এই মাথাগুলোর ডিস্টেন্স, এটা হলো ডাব্লু। তো এই তিনটা জিনিস লাগে, এই তিনটা জিনিস দিয়ে আমি আলফা আর বিটা বের করতে পারবো। এটা হলো একটা মেজারমেন্ট শেষ। আর এই মেজারমেন্টের ডাটা, যেহেতু আপনারা ভিডিওতে ডাটা কিভাবে নেয় সেটা দেখবেন, ডাটা কত সেটা দেখবেন না, সেহেতু আপনাদের এখানে ডাটাও প্রোভাইড করা হবে। এই যে ডাব্লু কত পাইছি, বড় ডি কত পাওয়া গেছে, এস কত পাওয়া গেছে, আর ছোট ডি কত পাওয়া গেছে, সব মিলিমিটারের ডাটা প্রোভাইড করা হচ্ছে এখানে। আচ্ছা, এই গেল প্রথমটার কথা। এরপর আসি আমরা দ্বিতীয়টায়। এখানে আমার 4টা আছে। তো দ্বিতীয়টায় হলো, আমার যদি এরকম কোনো কনভেক্স আর্ক থাকে, এইটা ধরেন, এটা ধরে নিলাম একটা কোন একটা বৃত্তের অংশ, যে বৃত্তটা অনেক বড়, তাহলে এই কনভেক্স আর্ক বা কনভেক্স ডিস্ক বা এরকম যদি গোল টাইপের কিছু থাকে, এটার রেডিয়াস কত? ওই যে বললাম এটা অনেক বড় বৃত্তের অংশ যদি ধরি, এটার রেডিয়াস বের করার জন্য এই মেজারমেন্টটা নেওয়া হচ্ছে। তো এই মেজারমেন্টের সফিস্টিকেটেড টুল আছে, বাট আমরা সিম্পল টুলে যাব। তো বের করার জন্য এই একটা ইনস্ট্রুমেন্ট এটার গায়ের উপর রাখা হয়, এটা রোলার ইনস্ট্রুমেন্ট বা যেটাই বলে, একটা ফিক্সড রোলার বলে, এটাকে ফিক্সড রোলার বলে। তো ফিক্সড রোলারটা এখানে রাখা হয়। এই এক্স হলো এই যে ফিক্সড রোলারের নিচের গা, সেখান থেকে এই চাকা একটা আছে, চাকা না মিলে শক্ত জিনিসই, সিলিন্ডার টাইপের, এটা ডিস্টেন্স, এটা হলো এক্স। ডি হলো ছোট গোলগুলার ডায়ামিটার,
মানে এখানে আর বের করার জন্য এই হলো আমার ফর্মুলা যেগুলো দেয়া আছে। তারপর আর কি কি লাগবে, এক্স হলো, এক্স আর ওয়াই, এক্স তো বললাম কোনটা, এগুলো একটু মুছি। ওয়াই হলো এই যে এইটুকুর মধ্যে একটু ফাঁকা জায়গা থাকবে, এটা গায়ে গায়ে লেগে যাবে না, তাহলে একটু ফাঁকা জায়গার পরিমাণ কত সেটা হলো ওয়াই। আর সি হলো রোলার সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, মানে হলো আমার এটা তো আমরা বড় ডি বলতেছি ডায়ামিটারটা, আর রোলারের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স মানে সি, তাহলে কি হবে d/2, ডায়ামিটারের অর্ধেকই তো সেন্টার টু, সরি আমি এটা একটু ভুল বলছি, তো সি হলো এখান থেকে এটার ডিস্টেন্স, সেন্টার টু সেন্টার বলছে না, সেন্টার থেকে সেন্টারের ডিস্টেন্স, এটাকে সি বোঝাইতেছে, এটা একটু ভুল বলছে, এটা হলো আমার সি। তো আমার কি কি লাগবে, ডি লাগবে, ছোট ডি সেটা বললাম, এটা ডায়ামিটার, একটা রোলারের ডায়ামিটার, দুইটা রোলার দেখতে সেম হবে। সি হলো আমার একটা সেন্টার থেকে আরেকটা সেন্টারের ডিস্টেন্স, এটা হলো সি। আর আমি বের করব, আরেকটাই জানি না, আর এর ভ্যালুই জানি না। এক্স আর ওয়াই বলা আছে, এক্স হলো এর একদম নিচের অংশ থেকে এর মাঝখান অংশের ডিস্টেন্স, আর ওয়াই হলো এই যে গোল জিনিসের আমি রেডিয়াস মাপবো সেটা থেকে আমার উপরের অংশের ডিস্টেন্স, ধরো ওয়াই দেওয়া আছে। তো ঠিক তেমনি এইগুলার ভ্যালু আমরা ক্যালকুলেট করার জন্য ভ্যালুগুলো অবশ্যই আমাকে প্রোভাইড করা থাকবে। সো ভ্যালুগুলো এখানে দেওয়া আছে, ডি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই দুইটা একসাথে দেওয়া আছে, এক্স ওয়াই আলাদা করে মেজারমেন্ট নাই, এক্স প্লাস ওয়াই একসাথে দেওয়া আছে, যেহেতু আমার এক্স প্লাস ওয়াই দুইটা লাগবে, যেখানে এক্স প্লাস ওয়াই দুইটাই লাগবে। আর এখানে সি আসলে নাই, সো এখানে এইচ দেওয়া আছে, এখানে মেনলি সি হবে, সো এইচটা দেওয়া আছে, এই হলো ভ্যালু। দেন এর পরের পার্ট 3 নাম্বার যেটা, সো এর আগেরটা ছিল কনভেক্স আর্ক, এইটার মেজারমেন্ট করছে। আর এটা হলো কনকেভ আর্ক, কনকেভ মানে হলো নিচের দিকে এরকম ঢালু, আর কনভেক্স হলো তার উল্টা। তো এইটার যদি রেডিয়াস আর মাপতে চাই তাহলে এখানে কি করে, একটা রোলার নেয়, সিলিন্ডার টাইপের রোলার, এটা ধরেন এরকম উপরে থাকে, তো মুছি, রোলার যদিও হয়নি, একটা সিলিন্ডার টাইপের ছোট এরকম রোলার নেয়, এই রোলারটা এখান থেকে আস্তে করে, এটা গায়ে লাগানো থাকে, এখানে কোনো ফাঁকা থাকে না, যদিও ফাঁকা দেখাচ্ছে সুবিধার জন্য। এখন এই রোলারটা আস্তে করে ছেড়ে দেয়, তাহলে ছেড়ে দিলে রোলারটা তো আসলে পিছলা চলে যাবে, তো একবার এদিকে যাবে দেন এদিকে আসবে, এরকম দুলতে থাকবে পেন্ডুলামের মতো। তাহলে এখান থেকে পেন্ডুলামে দুলতে মানে একবার রাউন্ড মেরে একবার এখানে যে আবার পুরা আগের জায়গায় ফেরত আসতে যে টাইম লাগে সেটা হলো টি, বড় টি, যেটাকে পিরিয়ড বলে আর কি, এখানে যেমন বড় টিটা দেওয়া আছে। জি হলো গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন, যেটা জানি 9.81, বাট এইখানে আসলে ইঞ্চিতে দেওয়া আছে তাই 3864 ইঞ্চ পার সেকেন্ড স্কয়ার ইউজ করছে। আর এখানে মোটামুটি 10টা অসিলেশন নিছে, মানে একটা অসিলেশনে কত টাইম লাগে এটা বের করা খুবই কঠিন। মেইন যে বড়টি এটা তো একটা অসিলেশনের জন্য, একটা অসিলেশন বলতে বোঝাচ্ছি একবার গিয়ে আবার ব্যাক করে আগে যেয়ে ফিরে আসতে যে সময় লাগে, কিন্তু একটা বের করা খুবই কঠিন কারণ অনেক তাড়াতাড়ি হয়তো, তাই আমরা এখানে 10টা অসিলেশন নিব। 10টা অসিলেশনের পর ধরেন আমার 20 সেকেন্ড লাগছে 10টা অসিলেশন, 10টা অসিলেশনে যদি 20 সেকেন্ড লাগে তাহলে একটা অসিলেশনে কত 2 সেকেন্ড করে লাগতেছে, মানে 10 দিয়ে ভাগ, এখানে এই জন্য t/10 করছে। সো টি হলো 10টা অসিলেশন হলে কতবার মেজারমেন্ট করে বা কতবার ভ্যালু মানে কত সেকেন্ড ভ্যালু আসে। আর ছোট আর হলো এই যে রোলার যেটা এটার রেডিয়াস, এটা হলো ছোট আর। সবকিছু বসাই দিলে ভ্যালু এখানে আমার এই আর এর ভ্যালু চলে আসবে। সো এইগুলোরও ডাটা অবশ্যই প্রোভাইড করা হবে যেহেতু আপনারা প্র্যাকটিক্যাল ডাইরেক্ট করতেছেন না। সো এইগুলোর ডাটাও এখানে দেওয়া আছে যে 10টা অসিলেশনের জন্য টাইম লাগছে এত। সো এটা আমি 3বার করছি যেন এই অসিলেশন মাপার যে ইরর সেটা যেন কমে যায়। আপনাদের প্রথম দিনই আমরা আনসার্টিনিটি অ্যানালাইসিস, ইরর অ্যানালাইসিস পড়াইছি। সো র্যান্ডম ইরর কমানোর একটা উপায় হলো মাল্টিপল মেজারমেন্ট নেওয়া। তো এই জন্য এটাকে 3টা নেওয়া হয়েছে, 4টা 5টা 10টা নিয়ে আরো ভালো হইতো, আরো আনসার্টিনিটি কমে যেত,
সো অ্যাটলিস্ট আমি কয়েকটা নিছি যেন আনসার্টিনিটি, টাইম মেজারমেন্টের আনসার্টিনিটি কিছুটা কমে যায়। সো দেখতে বুঝেই পাচ্ছেন একই জিনিসের দেখেন ভ্যালু কিন্তু ভালোই কম বেশি আসছে, একটা 16633 7.23 এরকম আসছে। তাহলে এটার সবগুলো অ্যাভারেজ করে যেটা আসে সেটা আমরা নিব, সেইটাকে 10 দিয়ে ভাগ করব। আচ্ছা এটা 12টা নিছে তাই একটু বেশি আসছে। তো এইটাকে আসলে এখান থেকে বড় টি বের করার জন্য 12 দিয়ে ভাগ করব, কিন্তু এখানে যেটা বড়টি হবে সেটা হবে এই 7.323, যেটা ছোটটি সেটা ভাগ 12, মাথায় রেখে এটা ভুল করেন না আবার। আর এইগুলা 10 বার করে করছে তাই একটু একটু হেরফের কম আসছে, কম বেশি আসছে। তাহলে এই তিনটার সবগুলা থেকে বড়টি বের করব, বড়টি 1 2 3 বের করে সবগুলার অ্যাভারেজ নিব। এখানে আনসার্টিনিটি বের করতে বলি নাই, তাই আরো বাকি যে কাজগুলো দেখাইছি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসব এগুলো লাগবে না, বাট অ্যাভারেজটা নেওয়া লাগবে। ওই অ্যাভারেজ নিয়েই আমি এইখানে বসাবো, যে কোনো একটা বসাবো না, অ্যাভারেজ নেওয়ার পর এই বড়টি যেটা দেওয়া আছে সেইখানে বসাবো। আর 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 ছোট আর ধরেন এখানে বোলে টি লেখছে, এটা ছোট আর হবে, যেটা রেডিয়াস অফ দ্য রোলার যেটা বলছি ছোট আর, সেটা 0.44 ইঞ্চ। তো সব ভ্যালুগুলো ইঞ্চিতে দেওয়া আছে। আর জি এর ভ্যালু 9.8 কিন্তু বসাবেন না, জি এর ভ্যালু আমার এক্সপেরিয়েন্স শিটে দেওয়া আছে সেটা হলো ইঞ্চিতে, যেহেতু সব ইঞ্চিতেই বসাইতে হবে, 386.4 ইঞ্চ। তাহলে এখানে ডেটাটা এই বড় হাতের আর বা এই রেডিয়াসটা আপনি ইঞ্চিতে পাবেন। এইটা গেল আমার একটা কেপ আর্কের জন্য আমার রেডিয়াস কিভাবে মেজারমেন্ট করব। আচ্ছা এরপর আসি, একটু ওয়েট, মাউস একটু প্রবলেম আছে। আচ্ছা এরপরেটা হলো স্ক্রু থ্রেডের একটা মেজারমেন্ট, লাস্ট যেটা 2 নম্বর এক্সপেরিমেন্টের। তো এটা এক্সপেরিমেন্টে স্ক্রু থ্রেড আসলে বলতে কি বোঝায় সেটা যদি একটু দেখি। স্ক্রু থ্রেড আসলে একটা, তো স্ক্রু আমরা অলওয়েজ দেখছি, তো এখানে অবশ্যই স্ক্রুতে খাঁচ কাটা থাকে, এরকম খাঁচ কাটা থাকে, দেন এভাবে গিয়ে মিলে, তারপর নিচে দিয়ে এরকম খাঁচ কাটা থাকে। নিচে দিয়েও যদি ধরেন এরকম খাঁচ কাটা দেওয়ার ট্রাই করি, নিচে দিয়েও ধরেন খাঁচ কাটা থাকে মোটামুটি। এখন এখানে তাহলে করব কি, মোটামুটি আমরা বের করার ট্রাই করবো এই যে খাঁজগুলা, প্রথম এখানে দুইটা মেজারমেন্ট, এই হলো খাঁজের এখানে কত অ্যাঙ্গেল প্রডিউস করে, এই যে অ্যাঙ্গেল, এই যে θ1 আর 2, এই দুইটা নো একটাই অ্যাঙ্গেল, বাট অর্ধেক আর কি। এখানে আসলে θ/2 θ/2 লেখছে, θ1 2 লেখে নাই, কিন্তু যদি একটু দেখে মনে হচ্ছে θ1 2 লেখছে। আমরা যদি একটু জুম করি, এখানে θ/2 θ/2 লেখছে, মানে হাফ দুইটা সেম অ্যাঙ্গেল হওয়ারই কথা। তো এই অ্যাঙ্গেলটা বের করার প্রয়োজন। তো এই অ্যাঙ্গেলটা বের করার জন্য আমার যে ফর্মুলা সেখানে এটা দেয়া আছে, মাউসের অবস্থা খুবই বাজে। সো এই হলো θ/2 এর ফর্মুলা দেয়া আছে, sin θ/2। সো এখানে ডি, বড় ডি, ছোট ডি, এগুলা আসলে কোনগুলা? সো ছোট ডি আর বড় ডি হলো, বড় ডি হলো আমি যখন এই দুইটা তার এখানে রাখবো, আপনি কিছুই বুঝবেন, টেক্সট দিতে হবে, কারণ স্ক্রু থ্রেড কিন্তু এখানে পুরাটা দেখাচ্ছে না, অর্ধেক দেখাচ্ছে। তাহলে ঠিক অপর সাইডে কি করছে সেটা কোনোভাবেই বোঝার উপায় নেই যদি আপনি রিয়েল প্র্যাকটিক্যাল না দেখেন। তো এরপরে আমি বলার ট্রাই করব, আপনাদের যে ভিডিওটা দেখতে বলছি সেটা অ্যাটলিস্ট 15 মিনিটের মধ্যে যেন আপনারা দেখে আসেন। যদিও জিনিসটা 20 মিনিটে, অ্যাটলিস্ট 1.25 স্পিড, সরি হ্যাঁ 1.25 স্পিড তো সবচেয়ে লো আছে, ওইটাও দেন আপনারা 15 মিনিটের মতো দেখতে পারবেন। সো লিঙ্কে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যেন 15 মিনিটের মধ্যে দেখে জানান কোনো প্রবলেম আছে কিনা, কারণ আপনাদের রিপোর্ট এটার উপর লিখতে হবে যেহেতু। তো আপনাদের লিঙ্কটা দেয়া আছে গুগল ক্লাসরুমে, এখান থেকে দেখেন, দেখে আমাকে জানান কোনো প্রবলেম আছে কিনা, কি বুঝিনি। তো এখনই দেখেন, বাট এই পর্যন্ত কারো প্রবলেম আছে? রিয়েল প্রবলেম তখনই হবে যখন আপনি দেখবেন,
না দেখে তো অনেক বেশি প্রবলেম। আচ্ছা, আমরা হচ্ছে মেট্রোলজি ল্যাবের এক্সপেরিমেন্ট নাম্বার 2 কভার করবো আজকে। এক্সপেরিমেন্ট নাম্বার 2 এর আন্ডারে বেশ কয়েকটা পার্ট আছে, আমরা একটা একটা করে স্টেপ বাই স্টেপ সবগুলো পার্টই কভার করার ট্রাই করব। তো ফার্স্টে আমরা হচ্ছে এই শ্যাফটে আমরা যদি দেখি, শ্যাফটের শেপটা যদি আমি ক্রস সেকশনাল ওয়াইজ দেখি, তাহলে এখানে দেখা যাবে যে স্প্লাইন আছে। তো এই স্প্লাইন যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতেছে এই শ্যাফটের সেন্টার বরাবর, আমরা হচ্ছে এই স্প্লাইন যে ক্রিয়েটেড অ্যাঙ্গেলটা মেজার করার ট্রাই করব। তো মেজার করার বেশ অনেক সফিস্টিকেটেড কিছু টেকনিক আছে, বাট আমরা এই ল্যাবে হচ্ছে খুবই মানে পুরনো একটা টেকনিক, যেটা জাস্ট খালি হাতেই আমরা ক্যালকুলেট করতেছি, এভাবে অ্যাঙ্গেলটা মেজার করার ট্রাই করব। আমরা কোনো সফিস্টিকেটেড টেকনিক কভার করবো না। তো ফার্স্ট অ্যাঙ্গেলটা মেজার করার জন্য আমাদের লাগবে হচ্ছে স্লিপ গেজ। স্লিপ গেজ হচ্ছে আমরা এই যে বক্সে দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে স্লিপ গেজ। এগুলোর সবগুলোর থিকনেস আমি জানি, সবগুলোর থিকনেস এখানে দিয়ে দেওয়া আছে। আমার সিকোয়েন্সিয়ালি যেগুলো বের করব, আবার সেম থিকনেসের স্লটে এদেরকে আমার রেখে দিতে হবে। এই স্লিপ গেজ লাগবে, আর স্লিপ গেজের পাশাপাশি আমাদের লাগবে রোলার। আমাদেরকে এরকম 4টা রোলার দিয়ে দেওয়া হয়েছে। এর ভিতর এই দুইটার থিকনেস হচ্ছে ইকুয়াল, আবার এই দুইটার থিকনেস হচ্ছে ইকুয়াল, আবার এই দুইটার থিকনেস হচ্ছে ইকুয়াল। এটা আমরা যদি একটু কাছ থেকে দেখি তখন আমার বুঝতে সুবিধা হবে যে এই যে এই দুইটা একটু বেশি থিকার এবং এই দুইটা কিন্তু ইকুয়াল থিকনেসের। আবার এই দুইটা একটু তুলনামূলক থিকনেস একটু কম, বাট এই দুইটার থিকনেস আবার ইকুয়াল। সো আমি যখনই কাজ করব ইউজুয়ালি এভাবে পেয়ার হিসাবে কাজ করব, হয় এই দুটাকে নিয়ে কাজ করবো, নাহলে এই দুটাকে নিয়ে কাজ করবো, ইন্টারমিক্সিং করা যাবে না। সো এই গেল আমাদের রোলার। আর আমাদের কিছু মেজার করতে লাগবে হচ্ছে একটা স্লাইড ক্যালিপার্স। তো এখানে ফোকাস করেন। তো আমি এই মুহূর্তে তো এটার থিকনেস জানি না, আমি যেটা করব যে স্লাইড ক্যালিপার্স দিয়ে আমার হচ্ছে এটার থিকনেস মেজার করব, আবার এই দুইটা পেয়ারের ভিতরে একটা থিকনেস মেজার করব। আমি এখানে হাতে হাতে মেজার করছি না, কারণ আমি অলরেডি তোমাদেরকে যে রিপোর্ট দিয়ে দিব, স্যাম্পল রিপোর্ট, ওখানে মেজার করা আছে। আমি শুধু শুধু আবার মেজার করছি না। তো আমাদের কাছে এই স্লাইড ক্যালিপার্স ইউটিলাইজ করে আমি রোলারের থিকনেস মেজার করলাম। এখন আমি এই স্প্লাইনের যে অ্যাঙ্গেলটা মেজার করবো, এটার জন্য হচ্ছে আমি ফার্স্টে যে কোনো একটা এটার উপর ফোকাস করলাম, যে কোনো একটা স্লিপ গেজ নিলাম, নিয়ে এখানে প্লেস করলাম। এখানে দেখতেছি যে না, আরও জায়গা খালি আছে। আমি হচ্ছে এরকম একটার পর একটা স্লিপ গেজ নিতে থাকবো, আর এই দুই সাইডে এইভাবে দুইটা রোলার দিয়ে রাখবো, জাস্ট মানে ওদের স্পেসটা কভার করার জন্য। ঠিক আছে, আমরা এই যে এই ফিগারটা যদি ফোকাস করি, এখানে দেখেন, এই যে এই ছবিটা দেখেন,
ল্যাবের ফিগারটা ফোকাস করি, এই যে এই জায়গাটা, হ্যাঁ ল্যাবের ফিগারটা ফোকাস করি, এই যে দেখা যাচ্ছে রোলার, আর এখানে স্লিপ গেজগুলো এভাবে আমি সাজাচ্ছি। এভাবে আমি রোলার আর স্লিপ গেজ, এই দুইটা রোলারেরই আমি থিকনেস মেজার করে জানি, আর স্লিপ গেজগুলোর ভ্যালু তো দেয়াই আছে এই বক্সে। সো এখান থেকে আমি হচ্ছে এই রোলারের ডায়ামিটার জানবো, কারণ এটা আমি মেজার করছি, আবার স্লিপ গেজের থিকনেসগুলোও জানবো। সো টোটাল যে কয়েকটা স্লিপ গেজ আমি এখানে যেভাবে অ্যারেঞ্জ করা আছে, ধরো আমার এই দুইটা স্লিপ গেজেই হয়ে গেছে, আমার মানে পুরো স্পেসটা ফিল আপ হয়ে গিয়েছে। সো আমি দুইটা স্লিপ গেজের থিকনেস হচ্ছে সামেশন করব। তো এখানে ধরো কথার কথা আমি পুরো পারফেক্টলি স্পেসিংটা কভার করিনি, এখানে কথার কথা আমি 0.07 আর 0.1 ইউটিলাইজ করেছিলাম। সো আমার থিকনেস, স্লিপ গেজের থিকনেস আসছে কত, একটা কাগজ ছিল, হ্যাঁ কথার কথা এটা পারফেক্টলি করা হয়নি। আমার স্লিপ গেজের থিকনেস আসছে হচ্ছে 0.17। স্লিপ গেজের থিকনেস আমি লিখলাম ধরো ডাব্লিউ, আর এদিকে ডি যেটা আমি স্লাইড ক্যালিপার দিয়ে মেজার করলাম, কথার কথা ওইটা ধরো 0.01 আসছে। এক্সাক্ট ভ্যালু এটা না, যেহেতু আমি মেজার করিনি, জাস্ট তোমাদের বোঝানোর জন্য। তো আমাদের ল্যাবে দেখো এখানে যে ফর্মুলাটা দেওয়া আছে, এই ফর্মুলার ভ্যালুগুলো কিন্তু আমরা সবগুলো জানি। ডাব্লিউ জানি, ছোটো হাতে ডাব্লিউ জানি যেটা হচ্ছে স্লিপ গেজের ওয়েট, ছোটো হাতে ডি জানি যেটা হচ্ছে ডায়ামিটার অফ দ্য রোলার, আর হচ্ছে বড় হাতে ডি, এটাও আমি স্লাইড ক্যালিপার দিয়ে ইজিলি মেজার করতে পারবো। বড় হাতে ডি হচ্ছে ডায়ামিটার অফ দ্য শ্যাফট। তো এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি যে আমার কাছে সবগুলো ভ্যালু আছে। সো এই ভ্যালুগুলো দেখো আমি যেটা করব, যে এই দুইটা স্প্লাইন যে অ্যাঙ্গেলটা সাবটেন্ড করে সেন্টারে, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতেছি, অ্যালফা আর বিটা। এই অ্যাঙ্গেলটা কীভাবে সাবটেন্ড করে, আমি হচ্ছে একটা লাইন কানেক্ট করবো যেটা হচ্ছে সেন্টার অফ দিস ওয়েট, আচ্ছা না ওয়েট, সরি আমি এখানে একটু ভুল লিখেছি, এটা ডাব্লিউ হবে না, এটা হচ্ছে এস এর ভ্যালু হচ্ছে 0.17। আর এখানে যে আমার এই টিথগুলোর থিকনেস যদি আমি মেজার করতাম, আমি যদি টিথগুলোর থিকনেসও স্লাইড ক্যালিপার দিয়ে মেজার করতাম, তাহলে আমি যে ভ্যালুটা পেতাম সেটা হচ্ছে ডাব্লিউ। এই ডাব্লিউ হচ্ছে এই টিথগুলোর থিকনেস। সো এই ট্রায়াঙ্গলটা যদি আমি দেখি, এই ট্রায়াঙ্গলের এই সাইডটা আমি কীভাবে সাবটেন্ড করেছি, এটা হচ্ছে দ্য সেন্টার অফ দ্য রোলার কানেক্ট করছি এই উইডথের সেন্টারের সাথে। এরপর এই উইডথের সেন্টার থেকে হচ্ছে যে আমার শ্যাফটের সেন্টার, আবার সেন্টার অফ দ্য রোলার থেকে শ্যাফটের সেন্টার কানেক্ট করে এভাবে আমি ট্রায়াঙ্গলটা সাবটেন্ড করেছি। সিমিলারলি এই ট্রায়াঙ্গলটা সাবটেন্ড করেছে হচ্ছে স্লিপ গেজের যেখানে কন্ট্যাক্ট হচ্ছে আমার শ্যাফটের সাথে, ওখানে হচ্ছে অ্যাঙ্গেলটা সাবটেন্ড করেছি। সো এই দুইটা ট্রায়াঙ্গেল, একটা হচ্ছে অ্যালফা অ্যাঙ্গেল ক্রিয়েট করে সেন্টারের সাথে, আর একটা হচ্ছে বিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে। এই দুটোর ফর্মুলাই আমি এখানে জানি। এখানে আমি এস এর ভ্যালু স্লিপ গেজ মেজার করে বের করতে পারি। ছোটো হাতে ডি যেটা হচ্ছে রোলার ডায়ামিটার, ওটা হচ্ছে আমি স্লাইড ক্যালিপার দিয়ে মেজার করে বের করতে পারি। ছোটো হাতে ডাব্লিউ, এটাও আমি স্লাইড ক্যালিপার দিয়ে মেজার করতে পারি টিথগুলো। আর ডায়ামিটার অফ দ্য শ্যাফট কি কোথাও দেওয়া আছে? ডায়ামিটার অফ দ্য শ্যাফট দেওয়া না থাকলেও আমি এই মাঝখান বরাবর প্লেসমেন্ট করে স্লাইড ক্যালিপার দিয়ে ডায়ামিটারটি ইজিলি মেজার করতে পারি। সেখান দিয়ে আমি যতগুলো ভ্যালু পাওয়ার পেয়ে যাবো, এই ভ্যালুগুলোতে বসিয়ে দিলেই আমি আলফা আর বিটার ভ্যালুটা বের করতে পারবো। আর আলফা আর বিটার ভ্যালুটা জানতে পারলেই আমি হচ্ছে ইজিলি ডিটারমাইন করতে পারি যে এই অ্যাঙ্গেলগুলো কি, মানে এই স্প্লাইনগুলো কি অ্যাঙ্গেল সেন্টারে সাবটেন্ড করছে। তো আমরা সেকেন্ড পার্টে চলে যাই। সেকেন্ড পার্টে হচ্ছে আমরা একটা কনভেক্স আর্কের রেডিয়াস ডিটারমাইন করব। তো কনভেক্স আর্কের রেডিয়াস ডিটারমাইন করার জন্য আমার ফার্স্টে লাগবে হচ্ছে একটা কনভেক্স আর্ক, আর হচ্ছে আমাদের লাগবে কি, এটা হচ্ছে একটা সাইন বার হবে, এই সাইন বার লাগবে। সাইন বারটা হচ্ছে আমি কনভেক্স সার্কেল এভাবে উপরে বসাবো। উপরে বসানোর পরে আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটার উপর ফোকাস করো। এই সাইন বারের এই যে লোয়ার যে সারফেসটা, এখানে যে লোয়ার সারফেসটা আছে, লোয়ার সারফেসটা কিন্তু এই কনভেক্স সার্কেল আপার সারফেসটা কভার মানে টাচ করতেছে না। এখান থেকে যদি আমি তাকাই, একটু বোঝা যাচ্ছে যে মাঝখান দিয়ে কাগজ দেখা যায় যে মাঝখান থেকে মানে ওরা টাচ করতেছে না, ওদের ভিতর গ্যাপ আছে। সো এনিওয়েজ সাইন বারের সাথে কনভেক্স সার্কেল যে অ্যারেঞ্জমেন্টটা, এটা বোঝার জন্য আমি এই ফিগারে ফোকাস করি। ফিগারটা উপর রাখেন। আপনি কি অ্যাঙ্গেল অনেক চেঞ্জ করতেছেন নাকি একটা সার্টেন অ্যাঙ্গেলে রাখেন, নাহলে কিন্তু ভিডিওগুলো অনেক রোটেট করবে, বুঝতে কষ্ট হবে। এভাবে রাখেন, এই বরাবর রাখেন। তো এখানে হচ্ছে সাইন বার, এটা হচ্ছে এই যে সাইন বারটা যেটা আমার প্লেস করলাম কনভেক্স সার্কেলের উপর, এটা হচ্ছে কনভেক্স সার্কেল সারফেস। এখানে এক্স ভ্যালু কোনটা বলতেছে, এই যে সাইন বারের যদি ফোকাস করি, এই যে সাইন বার এই সেন্টারটা,
এই সেন্টারটা কিন্তু এই যে সাইনবারের লোয়ার সারফেসের একটু উপরে। তো এই লোয়ার সারফেসটা যদি আমি এই পর্যন্ত ইমাজিনারি একটা প্লেন দিয়ে টানি বা লাইন দিয়ে টানি, এরপর সেন্টার আর এটার ভিতর যে গ্যাপটা, সেন্টার আর এই সারফেসের ভিতর যে গ্যাপটা, এটাকে বলে এক্স। এটা হচ্ছে এক্স, সেটা হচ্ছে কি সাইনবারের এই সার্কুলার বা সিলিন্ড্রিক্যাল পার্টের সেন্টার আর লোয়ার সারফেসের ভিতর ডিস্টেন্স। এরপর ওয়াই, সাইনবার যখন এটা ঠিক উপরে ধরুন, আরও উপরে ধরুন, বুঝতে পারছি? আচ্ছা, সাইনবারের এই আপার সারফেস কিন্তু টাচ করতেছে না, এই কনভেক্স আর্কটার আপার সারফেস আর সাইনবারের লোয়ার সারফেস কিন্তু টাচ করতেছে না। তো ওদের ভিতর যে মিনিমাম গ্যাপটা আছে, মিনিমাম গ্যাপটাকে আমি বলতেছি ওয়াই। মিনিমাম গ্যাপটাকে আমি বলতেছি ওয়াই। আর এই যে যে ডি, ছোটো হাতে ডি, এটা হচ্ছে এই সিলিন্ড্রিক্যাল বডির ডায়ামিটার, সিলিন্ড্রিক্যাল পার্টের ডায়ামিটার। আর কি আছে, এক্স আছে, ওয়াই আছে, ছোটো হাতের ডি আছে। সি হচ্ছে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, মানে এই দুইটা পার্টের, এইটা আবার একটু ডানে নেন, এটার ভিতরকার ডিস্টেন্স, সেটাকে আমি বলতেছি সি। এই ফর্মুলায় সি, এক্স, ওয়াই দেখলাম। আর বড় হাতের আর হচ্ছে এই যে রেডিয়াস অফ দ্য কনভেক্স আর্ক বা কনভেক্স কার্ভ। তো এই ফর্মুলার মানে যে টার্মগুলো আছে, আমরা সবগুলোর ভ্যালু স্লাইড ক্যালিপার্স ইউটিলাইজ করে খুব ইজিলি বের করতে পারি। স্লাইড ক্যালিপার্স ইউটিলাইজ করে আমি এই সিলিন্ড্রিক্যাল বডির রেডিয়াস বা ডায়ামিটার বের করতে পারি, এদের ভিতরে গ্যাপটা ইজিলি বের করতে পারি, আবার সেন্টার টু সেন্টার ডিস্টেন্স অফ দ্য রোলারও বের করতে পারি। সো আমি যদি এই ফর্মুলার সবগুলো ভ্যালু জানি, খালি যে কোনো একটা জাস্ট আর বাদে, বড় হাতের আর, যেটা আমার ডিটারমাইন করতে হবে, এটা বাদে যদি সবগুলো জানি, তাহলে আমি খুব ইজিলি আর এর ভ্যালুটা বের করে ফেলতে পারি। সো আমাদের যে রেডিয়াস অফ দ্য কনভেক্স আর্কের, মানে একটা কনভেক্স আর্কের যে রেডিয়াস বের করতে যাচ্ছিলাম, আমার ওই অবজেক্টিভটা ফুলফিল হয়ে যাচ্ছে। ফাইনালি এখানে একটা অ্যাসাইনমেন্ট আছে, অ্যাসাইনমেন্টটা তোমাদের ল্যাব শিটে তোমরা পাবো, অ্যাসাইনমেন্টটা নিজেরা করার ট্রাই করবো। এখন হচ্ছে আমরা থার্ড পার্টে যাই। থার্ড পার্ট হচ্ছে রেডিয়াস অফ দ্য কনকেভ আর্ক। রেডিয়াস অফ দ্য কনকেভ আর্ক কি, আমাদের এই ফর্মুলাটা দিয়ে দেওয়া হচ্ছে। এই ফর্মুলার টার্মগুলো লম্বালম্বি এইদিকে ধরেন, এইদিকে ধরেন। আপনি অ্যাঙ্গেল এত চেঞ্জ করতেছেন যে ওদের ভিডিও দেখতে অনেক কষ্ট হবে। রেডিয়াস অফ কনকেভ আর্কের ফর্মুলাগুলো দেওয়া আছে, এই ফর্মুলায় যে টার্মগুলো আছে এখানে দেখো, যে রেডিয়াস অফ দ্য কনকেভ আর্ক হচ্ছে বড় হাতের আর, বড় হাতের টি হচ্ছে টাইম অফ ওয়ান অক্সিলেশন ইন সেকেন্ড, মানে একটা সিঙ্গেল অক্সিলেশনের টাইম। জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আই গেস এটা ইঞ্চ পার সেকেন্ড স্কোয়ারে দেখাচ্ছে। আর ছোটো হাতের আর হচ্ছে রেডিয়াস অফ দ্য রোলার। তো এটার জন্য অ্যারেঞ্জমেন্টটা কি, এখানে অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে, এটা হচ্ছে আমার কনভেক্স, এভাবে ধরেন এবার একটু, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে কনভেক্স আর্ক। আমার হচ্ছে এটা হচ্ছে রোলার। আমার হচ্ছে আমরা যখন একাধিক স্টুডেন্ট মিলে একটা গ্রুপে থাকে, একজন হচ্ছে স্টপ ওয়াচে টাইম কাউন্ট করবে, আর এখানে হচ্ছে রোলারটা আমি এভাবে ছেড়ে দিব। তো রোলারটা এভাবে অক্সিলেট করতে থাকবে, একজন হচ্ছে অক্সিলেশন টাইম, মানে কয়টা অক্সিলেশন হচ্ছে এটা কাউন্ট করতে থাকবে, আরেকজন হচ্ছে একটা মানে স্টপ ওয়াচে টাইম ধরে রাখবে। সো একটা স্ট্যান্ডার্ড নাম্বার অফ অক্সিলেশন কাউন্ট করার পরে আমরা স্টপ ওয়াচ পজ করে ওখানে আমি টি এর ভ্যালুটা ইউজ করবো, আর নাম্বার অফ অক্সিলেশন ওখান থেকে ইউজ করবো। সো নাম্বার অফ অক্সিলেশন একজন কাউন্ট করছিল, আরেকজন স্টপ ওয়াচে টাইম কাউন্ট করছিল। সো টোটাল টাইম থেকে নাম্বার অফ অক্সিলেশন ভাগ দিলে আমি কিন্তু একটা অক্সিলেশনের টাইম ইজিলি জেনে যাচ্ছি। সো আমার কী দাঁড়াচ্ছে, এটা চলে আসেন। সো এখানে আমি বড় হাতে টি বের করে ফেলতেছি, এই ছোটো হাতের টি, আর নাম্বার অফ অক্সিলেশন থেকে আমি বড় হাতের টি বের করে ফেলতেছি, জি তো আমি জানি। আর রেডিয়াস অফ রোলার আমি ইজিলি এই রোলারটা আমি স্লাইড ক্যালিপার্স দিয়ে মেজার করতে পারি। স্লাইড ক্যালিপার্স দিয়ে মেজার করলে আমার হচ্ছে আমি হচ্ছে বড় হাতের আর যেটা রেডিয়াস অফ দ্য কনকেভ আর্ক পেয়ে যেতে পারবো ইজিলি। তো আমার রেডিয়াস অফ দ্য কনকেভ আর্কও আমি ডিটারমাইন করে ফেললাম। এখন হচ্ছে আমরা ফাইনাল আমাদের পার্টে চলে আসবো এক্সপেরিমেন্টে, সেটা হচ্ছে মেজারমেন্ট অফ স্ক্রু থ্রেডস বাই ওয়ার। তো স্ক্রু থ্রেড মেজার করার জন্য আচ্ছা আমরা হচ্ছে এই পার্টটা ইউটিলাইজ করবো। এই পার্টে যে স্ক্রু থ্রেড আছে এই অংশে, এটা স্ক্রু থ্রেড মেজার করার জন্য ইউটিলাইজ করবো। তো আমরা দেখি, আমার ফার্স্ট অবজেক্টিভ হচ্ছে ফাইন্ড দ্য নাম্বার অফ থ্রেড পার ইঞ্চ। তো ফাইন্ড দ্য নাম্বার অফ থ্রেড পার ইঞ্চ, এই যে এটার উপর ফোকাস করবো। নাম্বার অফ থ্রেড পার ইঞ্চ, এটার জন্য হচ্ছে আমার এই যে নীল কাটার মতো একটা ইনস্ট্রুমেন্ট আছে, এখানে হচ্ছে বেশ কিছু কাটা দেওয়া আছে। এই কাটাগুলোর প্রতিটার, এখানে হয়তো বোঝা যাচ্ছে না, বাট এই কাটার উপরে লেখা আছে যে এটা টিপিআই কত। মানে এই কাটাটা আমি যদি এই টিপিআই এর কোনো থ্রেড পার ইঞ্চের থ্রেডের সাথে যদি আমি মানে অ্যাটাচ করি, তাহলে ওরা সুন্দর মতো ফ্ল্যাঙ্ক বরাবর ওরা হচ্ছে মানে কানেক্টেড হয়ে যাবে, ফ্ল্যাঙ্ক বরাবর হচ্ছে একজন আরেকজনের। তো এখানে আছে আমি বিভিন্ন টিপিআই এর কাটাগুলো বের করব, করে আমি আমার এখানে যে থ্রেডটা আছে এটার সাথে অ্যাটাচ করার ট্রাই করব। যেটাই ওরা পারফেক্টলি অ্যাটাচড হবে ওইটাই হচ্ছে আমার যেটা ধরো এটা আমার পারফেক্টলি অ্যাটাচ হচ্ছে, কথার কথা এটা পারফেক্টলি অ্যাটাচ হলে আমি বলে দিব যে এটাই ধরো এটাই হচ্ছে। তো এটা আমি বলে দিব যে আমার এই টিপিআই হচ্ছে, এই টিপিআই থ্রেড আমার এই পার্টটায়
এখানে যে টিপিআইটা লেখা আছে এই টিপিআই থ্রেড আছে। তো কথার কথা এখানে ধরো লেখা আছে বোঝাই যায় না গ্রিজের কারণে। বোঝা যাচ্ছে না গ্রিজের কারণে, হোয়াটএভার, মানে নর্মালি হচ্ছে এটা ইজিলি বোঝা যাবে। তো বোঝা গেলে তোমরা বুঝতে পারবে, বলে দিতে পারবে যে কত টিপিআই থ্রেড আমরা ইউজ করতেছি এখানে। এরপর হচ্ছে আমরা ফ্ল্যাঙ্ক অ্যাঙ্গেল বের করবো। ফ্ল্যাঙ্ক অ্যাঙ্গেল বের করার জন্য আমি পার্ট 1-এ যে রোলারগুলো ইউজ করেছিলাম এই রোলারগুলো আবার লাগবে। ফ্ল্যাঙ্ক অ্যাঙ্গেল বের করার জন্য আমরা হচ্ছে ফাইনাল পেজে এই ফিগারটার উপর ফোকাস করি। এই ফিগারটা হচ্ছে লম্বালম্বি করে করা। এই ফিগারটা হচ্ছে ফ্ল্যাঙ্ক অ্যাঙ্গেল বের করার জন্য। এখানে দেখো আমি যখন বড় দুইটা আমি শুরুতেই বলেছিলাম যে আমি এগুলোকে এই রোলারগুলোকে নিয়ে পেয়ারে কাজ করব। তো ফার্স্টে হচ্ছে ধরো এই বড় যেটা এদের ডায়ামিটার হচ্ছে D2, যেটা আমি স্লাইড ক্যালিপার দিয়ে আগে মেজার করেছি। তো আমি হচ্ছে এই যে দেখো এটার উপর ফোকাস করেন কীভাবে, এভাবে হচ্ছে আমি একটা সিঙ্গেল থ্রেডে এই দুইটা এভাবে ধরবো। অ্যারেঞ্জমেন্টটা দেখা যাচ্ছে একদম উপর দিয়ে ধরেন, একদম উপর দিয়ে ধরেন যাতে বুঝতে পারিস। এভাবে আমি ধরবো একদম, মানে একটা সিঙ্গেল থ্রেডে হচ্ছে এই দুটো রোলার এভাবে করবো। সো আমরা দেখবো যে এই থ্রেডের একটু বাইরে চলে আসতেছে রোলারগুলো। একটু কাছে নেন তো, আরও দেখানো তো কঠিন এখান দিয়ে, তাই না? একটু কাছে নেন, আরও কাছে নেন। এভাবে হচ্ছে ফ্ল্যাঙ্ক বরাবর আমি থ্রেডগুলোকে অ্যাটাচ করবো। আর হচ্ছে একটা থ্রেডের, একটা সিঙ্গেল থ্রেডের এসব এই পার্টটার অপোজিট বরাবর থাকবে অ্যারেঞ্জড। এরপর হচ্ছে এই টোটাল থিকনেসটা আমি হচ্ছে স্লাইড ক্যালিপার্স দিয়ে মেজার করবো। আমার একা করা ডিফিকাল্ট, তো আমি এটা করতে যাচ্ছি না, বাট নর্মালি তোমরা রেশনালিটা বুঝতে পারতেছো কী করতে যাচ্ছি আমরা হচ্ছে এই থিকনেস সহ এই থ্রেডেড পার্টের ডায়ামিটারটা বের করবো, যেটাকে আমি ধরতেছি ধরো বড় হাতের D2। এই টোটাল ডায়ামিটারটা এটা হচ্ছে এই রোলারের এক এক্সট্রিম থেকে ঠিক এক্স্যাক্ট অপোজিট রোলারের এক্সট্রিম পর্যন্ত যে ডায়ামিটারটা হবে এটাকে আমি বলতেছি D2। এটা হচ্ছে থিকার দুইটা রোলারের জন্য। এরপর একটু লেস থিকার যে রোলার দুইটা আছে, একটু থিন ডায়ামিটারের যে রোলার দুইটা, এই দুইটাকে আমি সিমিলারলি অ্যারেঞ্জ করে সিমিলারলি স্লাইড ক্যালিপার্স দিয়ে নতুন ডায়ামিটার মেজার করবো। এটা হচ্ছে ধরো D1, ছোটো হাতে D1। সো D2 আর D1 আমি জানি। তো আমার এই ফর্মুলাটায় ফোকাস করো। এই ফর্মুলাটায় এটা হচ্ছে D2 যে থিকনেসটা আমি মেজার করলাম, আর D2 আর D1 থিকার রোলারের জন্য হচ্ছে D2, আর কম্পারেটিভলি থিনার রোলারটার জন্য ভ্যালু হচ্ছে D1। এটা হচ্ছে এই পার্টের সাথে টোটাল ডায়ামিটার। আর ছোটো হাতে D2 D1 হচ্ছে জাস্ট এই রোলারগুলার থিকনেস। থিন রোলারটার থিকনেস হচ্ছে D1 আর থিকার রোলারটার থিকনেস হচ্ছে ছোটো হাতে D2। তো এই ফর্মুলায় আমি ভ্যালুগুলো বসালে sin θ/2 এর ভ্যালু পেয়ে যাবো। আর sin θ/2 এর ভ্যালু পেয়ে গেলে আমি ওখান থেকে কনক্লুড করতে পারবো যে ফ্ল্যাঙ্ক অ্যাঙ্গেলটা কত। θ/2 হচ্ছে এখানে ফ্ল্যাঙ্ক অ্যাঙ্গেল ফর দিস থ্রেডেড পার্ট, যেটা আমরা মেজার করে ট্রাই করতেছি। তো আমি থ্রেড পার ইঞ্চ পেলাম, ফ্ল্যাঙ্ক অ্যাঙ্গেল পেলাম। এখন আমার দরকার হচ্ছে ডিটারমাইন দ্য এফেক্টিভ ডায়ামিটার। এফেক্টিভ ডায়ামিটার ডিটারমাইন করার জন্য হচ্ছে আমার সেকেন্ড ছবিটায় ফোকাস করতে হবে। তো সেকেন্ড ছবিটার জন্য আমি হচ্ছে যে কোনো একটা পেয়ার নেব। তো আমি ধরো থিকার পেয়ারটা নিয়ে কাজ করব। থিকার পেয়ারটা নিয়ে কাজ করে আমি সিমিলারলি যে D মেজার করেছিলাম সেভাবে, এটা তো আগে মেজার করা আছে যে বড় হাতের D2, বড় হাতের D2 ভ্যালুটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে বড় হাতের D। তো বড় হাতের D যখন আমি জানি, এখানে দেখো এই ছবিটা ফোকাস করো, বড় হাতের D যখন আমি জানি, আমার হচ্ছে ফার্স্টে হচ্ছে এই ফর্মুলাটা আমি দেখি, এই যে এখানে এফেক্টিভ ডায়ামিটার একটু পড়ে না, হ্যাঁ, এফেক্টিভ ডায়ামিটার হচ্ছে E = T + P। তো আমি ফার্স্টে দেখবো এই ছবিটায় দেখে আমার T আর P জিনিসগুলোকে এটা মেজার করতে হবে। তো এখানে হচ্ছে এটা হচ্ছে T হচ্ছে কি আমার রোলারের সবচেয়ে লোয়েস্ট পার্ট। এখানে একটা রোলার আছে, আবার এই সাইডেও তো একটা রোলার আছে। তো T হচ্ছে এই ভ্যালুটা, এই রোলারের এই ভ্যালুটা, আর D হচ্ছে এটা হচ্ছে D, আর এটা হচ্ছে T। আচ্ছা, এই পর্যন্ত যারা দেখছেন তা তো ভালো। T আমি কিভাবে, যদি প্রবলেম থাকে যে কোনো কিছু বুঝে নাই কোশ্চেন করতে পারেন। আর যদি প্রবলেম মেজার করব, আমি টোটাল D থেকে যদি একবার এই রোলারটার ডায়ামিটার বাদ দিই, আরেকবার এই রোলারটার ডায়ামিটার বাদ দিই, D - 2D, এটা হচ্ছে বড় হাতের T। সো আমি এখান থেকে ইজিলি বড় হাতের T পেয়ে গেলাম। এখন হচ্ছে আমার P ভ্যালুটা দরকার। তো P ভ্যালুটা কি? P
পি ভ্যালুটার জন্য আমার এই ফর্মুলাটা ইউটিলাইজ করতে, পি হচ্ছে দ্য কনস্ট্যান্ট হুজ ভ্যালু ডিপেন্ড অন দ্য ডায়ামিটার অফ দ্য ওয়ায়ার্স। মানে এই যে ওয়ারগুলো নিয়ে আমি কাজ করলাম, মানে এই রোলারগুলো নিয়ে, এই রোলারগুলোর ডায়ামিটারের উপর ডিপেন্ড করে হচ্ছে পি। তো এখানে দেখি এটা ফর্মুলা কি, এফ ডিভাইডেড বাই 2 cot থিটা বাই 2 মাল্টিপ্লাইড বাই cot থিটা বাই 2 মাইনাস বি ইন ব্র্যাকেট কোজেক থিটা বাই 2 মাইনাস 1। তো এখানে থিটার ভ্যালু তো আমরা অলরেডি জানি, থিটার ভ্যালু আমরা এই যে ফ্ল্যাঙ্ক অ্যাঙ্গেল থেকে জানি, আগের পেজে আমরা যে শুরুতে ফ্ল্যাঙ্ক অ্যাঙ্গেল বের করেছিলাম, এখান থেকে আমি থিটার ভ্যালুটা জানবো, এখানে ফোকাস করেন, থিটার ভ্যালুটা জানবো। আর ডি এর ভ্যালু তো আমি জানি যে এই থিকনেসটা নিয়ে, এই ফিগারের জন্য মানে এই পার্টে আমি যেই থিকনেসের রোলার নিয়ে কাজ করেছি ওটার ভ্যালু হচ্ছে ডি, ছোটো হাতে ডি। আর বাকি থাকে হচ্ছে এফ, এফ হচ্ছে 1 ডিভাইডেড বাই টিপিআই। তো টিপিআই থ্রেড পার ইঞ্চ, তো আমি একদম এই থ্রেডটার টিপিআই কত এটা আমি ফার্স্ট পার্টে ডিটারমাইন করেছিলাম, এটার উপর ঠিক মতো ফোকাস করি, ফার্স্ট পার্টে ডিটারমাইন করেছিলাম। সো ওই ডিটারমাইন টিপিআই ভ্যালুটাকে জাস্ট ইনভার্স করে দিলে আমি এফ এর ভ্যালু পেয়ে যাবো। তো এই ফর্মুলার সবগুলো টার্ম আমি পেয়ে যাচ্ছি, এই টার্মগুলো আমি ভ্যালু বসিয়ে দিলে আমি খুব ইজিলি আমার যে রিকোয়ার্ড ভ্যালুগুলো দরকার ওগুলো আমি পেয়ে যাবো। তো আমি ফাইনালি আমি এফেক্টিভ ডায়ামিটারও ডিটারমাইন করতে পারবো। কীভাবে? আমি টি জানি এবং পি জানি, টি আর পি অ্যাড করে দিলে আমি এফেক্টিভ ডায়ামিটার পেয়ে যাবো। সো আমার এখানে স্ক্রু থ্রেডকে যে ওয়াইড দিয়ে মেজার করবো, এই এক্সপেরিমেন্টের এই পার্টটাও শেষ। সো আমাদের মেট্রোলজি ল্যাবের সেকেন্ড এক্সপেরিমেন্ট আমরা টোটালি কমপ্লিট করে ফেললাম। আমি তোমাদেরকে স্যাম্পল রিপোর্ট দিয়ে দেবো, ওইটা অনুযায়ী তোমাদের রিপোর্টটা জি জি। হ্যাঁ হ্যাঁ, তো কোশ্চেন বুঝি না, হ্যাঁ বলেন। মানে মানে কোনটা মেজারমেন্ট নেওয়ার কথা বুঝি নেই। মানে যে লাস্টে যে স্ক্রুর মেজারমেন্ট তো দুইটা ছিল, একটা হলো স্ক্রুর অ্যাঙ্গেল বের করা, প্ল্যাঙ্ক অ্যাঙ্গেল যেটা বলে, আর একটা হলো ইফেক্টিভ ডায়ামিটার। এখন আপনি বলতে বোঝাচ্ছেন যে মানে এই দুইটা আসলে এইভাবে কেন করলো? আচ্ছা, এর প্রত্যেকটা যে চারটা মেথড দেখাইছে সবগুলোর আসলে ডিফারেন্ট মেথড আছে মেজারমেন্ট করার, এবং আরো অ্যাকুরেট মেথড আছে। আমরা এখানে শিখলাম যে কত ইজিলি মানে ছোটখাটো টুলস ইউজ করে যেন করা যায়, খুব সফিস্টিকেটেড দাম আমি ইউজ করে সেটা দেখা আর কি। আর মেজারমেন্ট জাস্ট জিনিসটা শিখা, অনেক সফিস্টিকেটেড টুল ইউজ করে খালি ওর মধ্যে দিয়ে দিলে মানে এমনি ডিজিট দেখা যায়, এরকম তো আছে। ঠিক আছে, আমরা মানে হাতে কলমে করা বা করতে দেখা আর কি, এই কাজই করা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সেটাই বললাম, উনিও ফার্স্টে থেকে এটাই বলছিল যে অ্যাকুরেট মেজারমেন্ট, এতে আরো ভালো টুল আছে মেজারমেন্ট করা, আরো অ্যাকুরেট মেজারমেন্ট পাওয়া যায়। আমরা জাস্ট এগুলো দেখতেছি, জাস্ট মেজারমেন্ট কিভাবে নিতে হয় জাস্ট শেখার জন্য, কোনো মানে ইজি টুল ইউজ করে আর কি। আচ্ছা থ্যাংকস। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে রিপোর্ট রাইটিং কিভাবে করবেন বা কি কি লিখবেন সেটা বলি। মেইনলি এখানে সম্পূর্ণ থাকবে আসলে ক্যালকুলেশন, রাইটিং এর পুরোটাই ক্যালকুলেশন বেসড। প্রথমেই যেটা লিখবেন সেটা হলো আপনি কি কি মেজারমেন্ট করতেছেন, এক্সপেরিমেন্ট 2 তে আসলে কি কি মেজারমেন্ট আছে। ঠিক আছে, চারটা মেজারমেন্ট। প্রথমে অবজেক্টিভস লিখবেন, এই অবজেক্টিভসে এই চারটা মেজারমেন্টের নাম লিখবেন যে চারটা মেজারমেন্ট করতেছেন। তারপর প্রত্যেকটা মেজারমেন্ট 1 2 দিয়ে কি মেজারমেন্ট করতেছেন তার হেডিং দিবেন, মেজারমেন্ট অফ স্প্লাইন। দেন আমি কি বের করতেছি, সাইন আলফা, সাইন বিটা, এগুলো তো ফর্মুলা আছে লিখবেনই, এন্ড ফর্মুলায় ডাটাগুলো বসাবেন, আর ডাটাগুলো অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক তেমনি হলো এরকম প্রত্যেকটার জন্য করবেন। এখানে তো অনেক বাড়তি কথা লেখা আছে, সেগুলো তো অবশ্যই লাগবে না, আপনাদের ফর্মুলাগুলো লাগবে আর ফর্মুলায় ভ্যালু বসাই দিবেন একটুকি ম্যাক্সিমাম, আর তেমন কিছু লাগবে না। তবে এখানে একটা এক্সট্রা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে যে ইরর বের করা। ঠিক আছে, আমরা প্রত্যেকটা মেজারমেন্ট যেগুলো নিয়েছি, এই যে সি সি মেজারমেন্ট করে, এই যে এখানে সি, তারপর ডি মেজারমেন্ট করা, এই যে এটা ডায়ামিটার, আর এইচ মেজারমেন্ট করা। এইচ আসলে বলতে কোনটাকে যেন বোঝাচ্ছে,
এক্স প্লাস ওয়াই মেবি এইচ অর সামথিং এখানে দেওয়া ছিল। এইগুলোর প্রত্যেকটা এক্স প্লাস ওয়াই কে এইচ বুঝাচ্ছে, যেহেতু এক্স আর ওয়াই দেয় নাই। তো এইচ হলো এক্স প্লাস ওয়াই, এখানে এইচ হলো এক্স প্লাস ওয়াই। আচ্ছা, যদি বুঝায় তাহলে এদের ইরর গুলো অবশ্যই আমার আর এর যে ক্যালকুলেশন এটার মধ্যে প্রোপাগেট করবে। তো প্রোপাগেট করলে এইটা হলো আমার আর এর মধ্যে কতটুকু ইরর হবে সেটা বের করার ফর্মুলা। তাহলে আর এর সাপেক্ষে এইচ কে রেখে ডিফারেন্সিয়েশন করতে হবে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। আর এই ডেল্টা এইচ, ডেল্টা সি আর ডেল্টা ডি এর ভ্যালুগুলো এই যে এখানে দেওয়া আছে। ডিফারেন্সিয়েশন করে ভ্যালুগুলা বসে আমার পুরো ভ্যালুটা বের করতে হবে। এখন এইগুলা বারবার ভ্যালু আমি ক্যালকুলেশন কেন দেখাচ্ছি না, আনসার্টেনিটি অ্যানালাইসিস হুবহু সেম টাইপের একটা উদাহরণ দেখা আসছে। তো ওই অ্যানালাইসিস ইউজ করে করবেন, বাট এটা আসলে যারা কোডে দিবেন তাদের বোনাস মার্ক, না করে দিলে প্রবলেম নেই। সো এটা হলো বোনাস অ্যাসাইনমেন্টের। আর বাকিগুলো ক্যালকুলেশন সেম ভাবে এখানে ভ্যালু বসাই দিবেন, এখানে ভ্যালু ঠিক হেডিং দিবেন, হেডিং দেওয়ার পর ক্যালকুলেশন দেখাই দিবেন। ঠিক তেমনি স্ক্রু থ্রেড বের করার জন্য দুইটা ক্যালকুলেশন আছে, প্ল্যাঙ্ক অ্যাঙ্গেল। সো স্প্রিং এর যদিও 4টা আছে, বাট নাম্বার অফ থ্রেড পার ইঞ্চ টিপিআই বের করা তো আসলে ওইখানে থ্রেড পার ইঞ্চ একটা গেজ ছিল, ওইটা গেজ লাগাই দিয়ে বের করা যায়। সো এইটা সবগুলো ভ্যালু এখানে দেওয়া আছে, তো এই ভ্যালুগুলো অবশ্যই লিখবেন যে টিপিআই কত ছিল। আর অ্যাঙ্গেল বের করা আর ডায়ামিটার বের করার ক্যালকুলেশন এখানে দেওয়া আছে, ফর্মুলা দেওয়া আছে। সো এই তিনটা, তিনটা, 4টা না, এখান থেকে ক্যালকুলেশন শুরু। সবগুলো পার্ট বাই পার্ট লিখে লিখে দিবেন। আর লাস্ট একটা ডিসকাশন লিখবেন যে কি কি বুঝলেন, কি কি দেখলেন, এরকম জাস্ট শর্ট একটা ডিসকাশন লিখে দিবেন। এ হলো রিপোর্টে এই কয়টা জিনিস থাকবে। তো কি কি থাকবে, অবজেক্টিভ থাকবে, কি কি করতেছেন ফুল জিনিস ধরে। সেকেন্ড হলো সবগুলার হেডিং দিয়ে 1 2 3 4 দিয়ে ক্যালকুলেশন গুলো করবেন, সব ক্যালকুলেশন। আর লাস্টে একটা ডিসকাশন রেখে দেবেন। তো এগুলো হলো আপনার রিপোর্ট এক্সপেরিমেন্ট 2 এর। আর কোনো কোশ্চেন আছে যে রিপোর্টের নিয়ে কোনো প্রবলেম বা স্যার কোশ্চেন? এইগুলা কি আমরা, জি জি বলুন। স্যার আমরা যে অ্যাসাইনমেন্ট গুলো লিখবো স্যার, হ্যাঁ হ্যাঁ, এইগুলা কি স্যার আমরা মানে হাতে লিখবো নাকি এই এই আপনি যে এক্সপেরিমেন্টের যে ইয়েটা দিছেন ওইটা প্রিন্ট দিয়ে ওইটাই খাতায় লিখবো যা? আপনার হাতেই লেখেন, ওইখান থেকে ফর্মুলা গুলো তুলে হাতেই লিখে ছবি পিডিএফ বানিয়ে জমা দিই। স্যার অনলাইনে জমা হবে কি হ্যাঁ সরাসরি? অনলাইনে দিয়ে আপনি অনলাইন ক্লাস করেন, অনলাইনে দিন। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। আর কারো কোশ্চেন না থাকলে আমরা অ্যাটেন্ডেন্স নিব। স্যার একটা কথা বলতাম। হ্যাঁ জি জি বলেন। স্যার গত ক্লাসে প্রেজেন্টের সময় স্যার আমার যে ওয়াইফাই চলে গেছিল স্যার, আমি প্রেজেন্ট দিতে পারিনি। সিআর কে বলছিলাম, বলছিল যে 9টার সময় আপনাকে বলার জন্য। হ্যাঁ বলে দিছে, একজনের কথা বলছিল তিনি, আপনি হলে তো ভালো। তাহলে স্যার সিআর কে কি রোলটা দিব, ও আপনাকে দিবে? মানে কিসের জন্য, মানে আগের দিনে প্রেজেন্ট হয়েছে কিনা সেটা চেক করার জন্য? না স্যার, যে গত ক্লাসটা মানে আমাদের সন্ধ্যার যে ক্লাসটা হলো না স্যার, ওটা আমার আচ্ছা, প্রেজেন্টটা স্যার হয়নি। মানে হয়নি মানে উনি বলেন আমাকে, মানে একজনের কথা বলছিল যে যার কারেন্ট চলে গেছে অথবা নেটওয়ার্ক নাই, তিনি কি আপনি কিনা আমি জানি না। হ্যাঁ হ্যাঁ, ওইটা স্যার আমি স্যার। তাহলে দিয়ে দিছি আপনাকে। আচ্ছা এখন একটা নেই, 7117 ইয়েস স্যার। 3015 0354 2153
তারপর 2154 প্রেজেন্ট স্যার 3068 প্রেজেন্ট স্যার 3452 4108 3454 স্যার 3454 তো নাই, আগের বারও বললাম নাই। তো আপনি একটু কোঅর্ডিনেটর 3452 স্যার সরি আচ্ছা 52 তাহলে ঠিক আছে। 3452 মতিন আব্দুল মতিন হ্যাঁ দিছি 4108 4158 5156 6202 Yes, sir. 6205 Yes, sir. 6210 Yes, sir. 6210. DC 6213 ইয়েস স্যার 6215 Sir. 6228 6229 Present, sir. 6231 Yes, sir. 6233 ইয়েস স্যার 6248 6256 6261 6264 Yes, sir. আচ্ছা 6264 6266 স্যার 6261 আচ্ছা 6261 6267 6267 আছেন 6268 ইয়েস স্যার 6269 6274 6274 76 80 6280 61 62 6284 Present, sir. 6290 6296 ইয়েস স্যার 6298 স্যার